5টা ল্যাঙ্গুয়েজ। গত ক্লাসে আমরা পড়াইছি প্রোগ্রামিং কি, প্রোগ্রামিংটা কি, হ্যাঁ প্রকারভেদ। প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কি, এটা বোঝানোর চেষ্টা করছি। তারপর প্রোগ্রামিং এর প্রকারভেদ বুঝাইছি। আর এই প্রোগ্রামিং এর প্রকারভেদে প্রথম প্রকারভেদ যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, ওই মেশিন ল্যাঙ্গুয়েজটা বিস্তারিত পড়ছি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে পরীক্ষা কি আসতে পারে? মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে পরীক্ষা আসতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো, তারপর মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা, মেশিন ল্যাঙ্গুয়েজের কি অসুবিধা, এগুলো আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ক এবং খ নাম্বার প্রশ্ন আসে এগুলা থেকে, বুঝে গেছে? তো এখন বই, তো হ্যাঁ 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 নাম্বার সিস্টেমে একটু করে আছে, ওই বাইনারি নাম্বার সিস্টেম যেটা বলছি অধ্যায় 2। হ্যাঁ না 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 পড়ো নাই, এটা অধ্যায় 5 আছে। আচ্ছা যাই হোক, দেখো এই আমার বইয়ের কয় পেজ পড়েছি? মাত্র 3 পেজ। মানে প্রথম লেকচার পুরাটা ছিল কি আমার বইয়ের প্রথম 3 পেজ। আচ্ছা তাহলে এগুলো নিয়ে আর কথা বলতেছি না, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়াশোনাগুলো একটু জাস্ট রিমাইন্ড দিছি। তো এখন আসো আজকের ক্লাস, মানে হচ্ছে লেকচার নাম্বার 2 তে। তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের প্রকারভেদের প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে কি মেশিন প্রোগ্রামিং এর প্রকারভেদের প্রথম প্রকারভেদ যেটা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, ওইটা করছি। তো এখন আজকে সেকেন্ড প্রকারভেদ যেটা, সেটাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি সেটা দিয়ে শুরু করব। দেখেন তাহলে কতগুলো সাংকেতিক কোড। মেশিন ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র 0 এবং 1 সম্পর্কিত কি ছিল, আমার কোডগুলো লেখা হইতো মানে বাইনারি ভাষা নিয়ে, বাইনারি ডিজিট গুলো নিয়ে। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর একটু কি কষ্ট একটু করে কমাইছে, বেশি কমায়নি, কি কমাইছে একটু করে কমাইছে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজের যে কষ্টগুলো হইতো, মানে একটা কোড রান করার জন্য যে কষ্টগুলো হইতো, ওই কষ্টগুলো সামান্য কমাইছে। কিভাবে কমাইছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিছু সাংকেতিক কোড ব্যবহার করছে। কি করছে? কিছু সাংকেতিক কোড ব্যবহার করছে, যাকে আমরা নেমনিক কোড বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি? সাংকেতিক কোডকে কিছু আমরা নেমনিক কোড বলে থাকি। আচ্ছা তাহলে কতগুলো সাংকেতিক কোড বা নেমনিক কোডের সাহায্যে যে ল্যাঙ্গুয়েজ রেডি করা হয় বা যে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, তাকে আমরা কি বলতেছি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় কখন থেকে? 1950 সাল থেকে। 1950 সাল থেকে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কি প্রচলন শুরু করা হয়। প্রায় কত বছর পর্যন্ত ছিল এর স্থায়িত্ব? 10 বছর পর্যন্ত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর স্থায়িত্ব ছিল। এগুলো এমসিকিউ তে আসে, ঠিক আছে? আচ্ছা এর প্রচলন শুরু। আচ্ছা অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সাডেসিমাল সংখ্যার সাহায্যে না দিয়ে, বাইনারি অথবা হেক্সাডেসিমাল সংখ্যার সাহায্যে না দিয়ে কিছু সাংকেতিক কোডের সাহায্যে কি দিয়ে দেয়, কিছু সাংকেতিক কোডের সাহায্যে দেওয়া হয়। এই সাংকেতিক কোডকে বলা হয় আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নেমনিক কোড। কি বলা হয়? নেমনিক কোড। এর জন্য নিউমেরিক ও আলফা নিউমেরিক বর্ণ ব্যবহৃত হয়। নিউমেরিক কি, আলফা নিউমেরিক কি, দেখি বলো তো। নিউমেরিক কি মানে? আচ্ছা তো নিউমেরিক এবং আলফা নিউমেরিক হচ্ছে সাধারণত কোডের সাহায্যে না লিখে সেগুলোকে কিছু সিম্বলের মাধ্যমে কি করা, কোডগুলোকে প্রকাশ করা। যেমন আমরা বলতে পারি কোনো কিছু একটা যোগ করতেছি, যোগ করার জন্য যে সাংকেতিক কোডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাড। ঠিক আছে, অ্যাডটা কিসের জন্য যোগ করা হয় বলো না? অ্যাড কিসের জন্য ব্যবহার করা হয়? যোগের ক্ষেত্রে। তারপর তোমার বিয়োগের ক্ষেত্রে কি? সাব, বিয়োগ। তারপর ভাগের ক্ষেত্রে ডিআইভি। এটা দ্বারা কি বোঝাই? ভাগ বোঝাই। তারপর হ্যাঁ বন্ধকে আমরা কি বলি? স্টপ থেকে এসটিপি। এটা দ্বারাও কি কিছু একটা বোঝাই, বন্ধ। তাহলে এটা বুঝছো? মানে হচ্ছে কোন একটা প্রোগ্রাম যদি আমার কোনো কিছু যোগ করা লাগে, তখন আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাড ব্যবহার করে থাকি। তারপর
বিয়োগ করাতে হলে আমরা কি ব্যবহার করে থাকি? সাব বিয়োগ, মানে সাবটা ব্যবহার করে থাকি। ভাগের ক্ষেত্রে কি ব্যবহার করি? ডিআইবি, ডিভিশন। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই, দিতে পারবা। তাহলে প্রোগ্রামিং করতে ব্যবহৃত কোডকে আমরা কি কোড বলতেছি? নেমোনিক কোড। এখানে যে নেমোনিক কোড বলা হচ্ছে, এই নেমোনিক কোডগুলা কি ক্ষেত্রে ব্যবহার করা হবে? প্রোগ্রামিং করার ক্ষেত্রে। না, বলবো প্রোগ্রামিং করার ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয় তাকে আমরা কি কোড বলতেছি? নেমোনিক কোড বলতেছি। তাহলে এই প্রোগ্রামিং করতে যে নেমোনিক কোডগুলো ব্যবহার করা হয় সেগুলো কোনগুলো? সাধারণত এগুলা এগুলা। তাহলে মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্যটা কি আসছে? মেশিন ভাষা থেকে অ্যাসেম্বলি ভাষায় কষ্ট একটু কমাইছে, বেশি কমায়নি। কতটুকু কষ্ট কমাইছে? অল্প পরিমাণ কষ্ট কমাইছে। তাহলে কি আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি বুঝাইতে পারছি? হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। তো এখন দেখেন তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা অংশ নিয়ে গঠিত। প্রথম অংশকে লেভেল বলতেছি, দ্বিতীয় অংশকে অপকোড বলতেছি, তৃতীয় অংশকে অপারেন্ট বলতেছি, চতুর্থ অংশকে কমেন্ট বলতেছি। তাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা। লেভেল, অপকোড, অপারেন্ট, হ্যাঁ, কমেন্ট, বা এদের বাংলা হচ্ছে মন্তব্য। তাহলে লেভেলটা কি? লেভেলের কাজটা কি একটু দেখি। লেভেল হচ্ছে প্রোগ্রামের স্থানকে, হ্যাঁ, প্রোগ্রামের স্থানকে সুনির্দিষ্ট করা। তাহলে লেভেলের কাজ কি? প্রোগ্রামের স্থানকে সুনির্দিষ্ট করা। তাহলে প্রোগ্রাম যে জায়গায় তুমি যে স্থানে করতে চাও ওই স্থানটাকে আগে সুনির্দিষ্ট করে দিতে হবে, অর্থাৎ ফিক্সড করে দিতে হবে। এই কাজটা কে করে থাকে? আমাদের লেভেল করে থাকে। ঠিক আছে, এটা বোঝা গেছে? লেভেল বোঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে অপকোড। তারপর কি? অপকোড প্রোগ্রামের কাজকে সুনির্দিষ্ট করা, আর এটা হচ্ছে প্রোগ্রামের স্থানকে সুনির্দিষ্ট করা। ঠিক আছে, প্রোগ্রামের কাজকে কি সুনির্দিষ্ট করা হচ্ছে কি? অপকোড। আর প্রোগ্রামের স্থানকে সুনির্দিষ্ট করা কি? লেভেল। এবার আসেন অপারেন্ট। অপারেন্ট মানে কি? আচ্ছা, আরেকটা কথা, এই অপকোড যেটা, এই অপকোড প্রোগ্রামের যে কাজকে সুনির্দিষ্ট করে একে কার্যকরী কোডও বলা হয়। কি কোড বলা হয়? অপকোডকে কার্যকরী কোডও বলা হবে। কার্যকরী কোড। তাহলে অপকোডকে কি বলা হয়? কার্যকরী কোডও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা এমসিকিউতে আসে কোনটি কার্যকরী কোড, তখন লিখতে হবে অপকোড। আচ্ছা, অপারেন্ট। অপকোডের কাজের মানকে অপারেন্ট বলে, কাজের মানকে কি করে? অপারেন্ট বলে। তাহলে অপারেন্ট কি? প্রোগ্রামের কাজের মানকে অপারেন্ট বলে। কাজের মান সুনির্দিষ্ট করে, কাজের মানটাকে সুনির্দিষ্ট করে। হ্যালো, কাজের মানটাকে সুনির্দিষ্ট করে। আর কাজকে সুনির্দিষ্ট করে কে? কাজকে সুনির্দিষ্ট করে আমার অপকোড। অপকোড হচ্ছে কাজকে সুনির্দিষ্ট করে, আর কাজের মানটাকে সুনির্দিষ্ট করে কি? অপারেন্ট। আচ্ছা, এবার আসেন কমেন্ট। প্রোগ্রামকে ভবিষ্যতে সহজবোধ্য করার জন্য মন্তব্য দেওয়া। মন্তব্য ব্যবহৃত হয় প্রোগ্রামের নিজের সুবিধার জন্য। মন্তব্য মেশিন ভাষায় অনুদিত হয় না। মন্তব্য মেশিন ভাষায় অনুদিত হয় না। তাইলে কমেন্ট হচ্ছে প্রোগ্রামের কাজকে সহজবোধ্য করার জন্য মন্তব্য দেওয়া হয়। প্রোগ্রামের কাজকে সহজবোধ্য করার জন্য মন্তব্য দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, পুরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু শর্টে আবার সামারি করে বুঝাই দিই। পুরো আলোচনা এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম, তো এই মন্তব্য জিনিসটা কি? এই মন্তব্য না, পুরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি সহজে আরেকটু বুঝাই দিই। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটি কি কোড? সাংকেতিক কোড বা নেমোনিক কোড। নেমোনিক কোড কি? পরীক্ষায় আসবে। নেমোনিক কোড কি? পরীক্ষায় আসবে। নেমোনিক কোড হলো একটি সাংকেতিক কোড, প্রোগ্রামের ভাষাকে কি করে? কিছু সংকেতের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি। কতগুলো সাংকেতিক কোড বা নেমোনিক কোড এর সাহায্যে প্রোগ্রামিং করা হলে তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কতগুলো সাংকেতিক কোড বা কি এই নেমোনিক কোডের সাহায্যে প্রোগ্রামিং করা হলে তাকে কি বলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে।
তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় কত সালে? এখানে লিখছি 1950 সাল। কতটুকু সাহিত্য ছিল? 1960 সাল পর্যন্ত। আচ্ছা, তাহলে এই যে সাংকেতিক কোড বলতেছি, এই সাংকেতিক কোড কি ছিল? আমার অ্যাড মানে যোগ করা বোঝায়, সাব বিয়োগ করা বোঝায়, ডিভিশনের ডিপ ভাগ করা বোঝায়, আর এসটিপি স্টপের এসটিপি বন্ধ বোঝায়। অর্থাৎ হ্যাঁ, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা কিওয়ার্ড ওগুলো দিলাম। আরো অনেক কিছু আছে, যেমন তুমি প্রোগ্রাম করতে করতে এখন তোমার আর ভালো লাগতেছে না, প্রোগ্রাম বন্ধ করে দাও, হুট করে দেওয়া হইলো না, তাহলে কি করতে হবে? এসটিপি দিলে বন্ধ হয়ে যাবে, কি প্রোগ্রামটা কি হয়ে যাবে, কি বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কয়টা অংশ নিয়ে গঠিত? চারটা। একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে অপকোড, আর একটা হচ্ছে অপারেন্ড, আর একটা হচ্ছে কি কমেন্ট। বুঝে গেছে? হ্যালো, বুঝে গেছে? তাহলে লেভেলের কাজ কি? লেভেলের কাজ হচ্ছে প্রোগ্রামের স্থানকে ইয়া করা, সুনির্দিষ্ট করা। তাহলে প্রোগ্রামের স্থানকে কে সুনির্দিষ্ট করে? লেভেল। অপকোড কি? অপকোড প্রোগ্রামের কাজকে কি করা? সুনির্দিষ্ট করে। তাহলে প্রোগ্রামের কাজকে সুনির্দিষ্ট করে কি? অপকোড। একে কার্যকরী কোডও বলা হয়। পরীক্ষা আসবে নিচের কোনটি কার্যকরী কোড লিখতে হবে, অপকোড। ঠিক আছে। অপারেন্ড কাজের মানকে সুনির্দিষ্ট করা। ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে কমেন্ট, মন্তব্য দেওয়া, অর্থাৎ প্রোগ্রামের কাজকে সহজবদ্ধ করার জন্য মন্তব্য দেওয়া। সহজবদ্ধ কেন করতে হবে? প্রোগ্রামিং আগেকার দিনে যে প্রোগ্রামিং গুলো করা হয়তো সেগুলো অনেক কঠিন ছিল। ঠিক আছে। আস্তে আস্তে কি দিনকে দিন কি হচ্ছে? আপগ্রেডেড হচ্ছে না? আপগ্রেডেড মানে কি? সহজ করতেছে না? হ্যাঁ, আপগ্রেডেড মানে কি? সহজ করা। আমরা যত দিন যাবে তত আপগ্রেড হবে সবকিছু। তাহলে প্রোগ্রামের কাজকে সহজবদ্ধ করার জন্য কি দেওয়া? কমেন্ট দেওয়া। এই পুরা জিনিসটা আমি একটা উদাহরণের সাহায্যে কি বুঝাই দিতে পারি। যেমন আমি দীপ স্যার কোথায় কি পড়াচ্ছি? এখানে আইসিটি পড়াচ্ছি। কোন জায়গায় পড়াচ্ছি? জামালখানে পড়াচ্ছি। কি পড়াচ্ছি? আইসিটি পড়াচ্ছি। আইসিটি এখন আমি কেমন পড়াচ্ছি? হয় ভালোও পড়াইতে পারি, আবার খারাপও পড়াইতে পারি। তারপর যদি আমি খারাপ পড়াই, সেটাকে আরেকটু ভালো করার জন্য কি করতে হবে? আমাকে মন্তব্য দিতে হবে, যাতে আমি কি ভবিষ্যতে কি করতে পারি? সহজবদ্ধ বা আরো ইজি ভাবে কি করতে পারি? পড়াইতে পারি। তাহলে আমি যে জামালখানে পড়াচ্ছি, এই জামালখানটা কি হচ্ছে? আমার প্রোগ্রামের স্থান। ঠিক আছে। প্রোগ্রামের কি স্থান, অর্থাৎ জামাল খানটা হচ্ছে আমার কি লেভেল। বুঝে গেছে? জামাল খানটা হচ্ছে কি আমার লেভেল। আচ্ছা, প্রোগ্রামের কাজ আমি এখানে জামাল খানে কি করতে আসছি? পড়াইতে আসছি না? কি পড়াইতে আসছি? আইসিটি। তাহলে প্রোগ্রামের কাজ, তাহলে এই আইসিটি পড়াচ্ছি, এটা কি আমার অপকোড। এটা আমার কি অপকোড। এটাই হলো আমার কার্যকরী কোড। এখন ভালো পড়াচ্ছি নাকি খারাপ পড়াচ্ছি নাকি এভারেজ পড়াচ্ছি, এটা হচ্ছে কি প্রোগ্রামের অপারেন্ড, অর্থাৎ কাজের মান। কাজের মান ভালো পড়াইতে পারি, খারাপও পড়াইতে পারি, আবার এভারেজ পড়াইতেও পারি, সেটা হচ্ছে কি অপারেন্ড। আর আরেকটা হচ্ছে কি, আমি যদি এভারেজ পড়াই বা খারাপ পড়াই, তাহলে সেটাকে আরো ভবিষ্যতে আরো ভালো পড়ানোর জন্য কি করতে হবে? ভবিষ্যতে আরো সহজবদ্ধ করার জন্য, প্রোগ্রামটিকে আরো সহজবদ্ধ করার জন্য আমি কি দিতে পারি? কমেন্ট দিতে পারি। তাহলে এই ছিল আমার পুরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কি আলোচনা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কি আলোচনা। তাহলে বুঝা গেছে কিনা পুরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? বুঝা গেছে? যা যা বলছি মাথায় ঢুকছে না ঢুকে নেই? আচ্ছা, এবার একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধা গুলো আলোচনা করো। বেশিরভাগ ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নে কি এগুলা এসে থাকে। ঠিক আছে। তাহলে দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা কি? সুবিধা সমূহ কয়টা দেওয়া হয়েছে? চারটা। তো আমরা প্রিভিয়াস ক্লাসে ওই মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা পড়ছি না? হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা পড়ছি না? ওই মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধার মতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কি আছে? বিভিন্ন সুবিধা আছে, আবার কি অসুবিধা আছে। তাইলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা সমূহ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা সমূহ চারটা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। কয়টা পয়েন্ট? সবাই বইয়ের 6 নাম্বার পেজে আসবা। কয় নাম্বার পেজ? 6 নাম্বার পেজ আমার, অর্থাৎ বুক 1 এর 6 নাম্বার পেজ। হ্যাঁ, 5 এ বুক পেজ নাম্বার 6। আচ্ছা, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধায় প্রথম যেটা দেওয়া হয়েছে নেমোনিক কোড দিয়ে গঠিত। তাহলে এটা সুবিধা কেন? নেমোনিক কোড দিয়ে গঠিত কেন? দেখি আমাকে একটু বলেন তো, নেমোনিক কোড দিয়ে কেন গঠিত? এটা সুবিধা হওয়ার কারণ কি?
কারণ যদি নেমোনিক কোড ব্যবহার করার কারণে আমরা অনেক বড় বড় প্রোগ্রাম শর্টে করে ফেলতে পারবো। অর্থাৎ যোগের জন্য মনে করে এত বড় একটা প্রোগ্রাম লেখা লাগতো, ওইটা লেখা লাগতেছে না শুধুমাত্র টা প্রেস করার কারণে বা ইউজ করার কারণে। তাহলে এটা একটা বড় সুবিধা না? বা আমার কোনো জায়গায় যোগ করা লাগলো, বিয়োগ করা লাগলো, ভাগ করা লাগলো, তো এগুলো কি, এগুলা বড় বড় প্রোগ্রাম গুলাকে ছোট কাজ করে এটা আমার যত বেশি কাজকে তাড়াতাড়ি করতে পারবো সেটা আমার জন্য সুবিধা না? তাহলে এটা একটা সুবিধা যে 1 নম্বরে বলা হয়েছে নেমোনিক কোড দিয়ে কি গঠিত, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার, প্রোগ্রাম সংক্ষিপ্ত তাই সময় কম লাগে এবং সহজ। তাহলে এই প্রোগ্রামগুলো ছোট ছোট প্রোগ্রাম না নেমোনিক কোড ব্যবহার করার কারণে? নেমোনিক কোড ব্যবহার করার কারণে প্রোগ্রামগুলো ছোট ছোট, তো ছোট ছোট হওয়ার কারণে প্রোগ্রামগুলো কি হয়ে গেছে গিয়ে সংক্ষিপ্ত হয়ে গেছে গিয়ে, তারপর সময় কি লাগছে কম লাগতেছে এবং কি সহজ মনে হচ্ছে। তাহলে এটা কি আমার সুবিধা না? আমরা যত আমাদেরকে মনে করো অনেকগুলো কাজ দিচ্ছে বাসায়, ঠিক আছে, তো অনেকগুলো কাজ আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ফ্রি হয়ে যাবো না? নাকি দেরিতে শেষ করলে আমরা বেশি খুশি হব? তাড়াতাড়ি কাজ শেষ করে ফেললে খুশি হব নাকি দেরিতে কাজ করলে কি করব খুশি হব? দেখি বলেন। হ্যাঁ, কোন একটা কাজ দিচ্ছে বাসায়, তো ওই কাজটা আমরা তাড়াতাড়ি করে ফেললে আমরা খুশি হব নাকি দেরিতে করলে খুশি হব? কেন তাড়াতাড়ি করলে খুশি হব? হ্যাঁ, তাড়াতাড়ি করলে আমি ফ্রি হয়ে যাচ্ছি গিয়ে, তারপর আমি যেটা করছি সেটা করতে পারতেছি। হ্যাঁ, তাহলে কি দেখেন একটা প্রোগ্রাম দিচ্ছে আমাকে, এই প্রোগ্রামটা তাড়াতাড়ি করে ফেলতে পারলে আমার সুবিধা না? তাই সেটা একটা সুবিধা সংক্ষিপ্ত। তাহলে প্রথম দুইটা পয়েন্ট বুঝাইছি, বুঝে গেছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। 3 নাম্বারটাতে দক্ষ মানুষের প্রয়োজন নেই। 3 নাম্বারে দক্ষ মানুষের কি প্রয়োজন নেই। কেন বলছে এটা দক্ষ মানুষের প্রয়োজন নেই? দক্ষ মানুষের প্রয়োজন কখন হয়? আচ্ছা তোমরা শকুন্তলা দেবীর নাম শুনছো? শকুন্তলা দেবী উপমহাদেশের, হ্যাঁ উনি কে? এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশ, মানে পুরো উপমহাদেশ নিয়ে। এই শকুন্তলা দেবী একজন কি ছিল? একটা মহিলা ছিল ভারতের। তো উনি কম্পিউটারের বড় 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 ম্যাথ গুলা ওনার মাথায় করে ফেলতে পারত, ঠিক আছে, পুরো হিউম্যান কম্পিউটার বলা হয় ওনাকে, বুঝে গেছে? হ্যাঁ, যদি ওনার সম্পর্কে একটা মুভিও আছে, দেখবা বাসে গিয়ে শকুন্তলা দেবী দিয়ে কি করবা, সার্চ করবা, তো ওই মুভিটাতে ওনার জীবন নিয়ে একটা মুভি লেখা হয়েছে। উনি হ্যাঁ, এই সিনেমার কি মুভি আর সিনেমা কি আলাদা নাকি বেকু? হ্যাঁ, তো কি এটা একটা ডকুমেন্টারি ফিল্ম। তো এখন ওই মুভিতে কি বলা হয়েছে, দেখানো হয়েছে যে উনি কিভাবে কম্পিউটারের মতো কাজ করতে পারে, নির্ভুলভাবে আনসার দিতে পারে। তোমাকে সামান্য ছোট ছোট ম্যাথ, ছোট গুণ থেকে একটা যদি বড় গুণ দিই, পারবা না? বলো যে ক্যালকুলেটর কই, আমার ক্যালকুলেটর, আমার এমন অনেকগুলো আছে বড়, কতগুলো অনেকগুলো ম্যাথ যেগুলো বড়, অনেক মানগুলো অনেক বড় বড়, ওগুলো ক্যালকুলেটরও কি করা যায় না। উনি ওই ম্যাথগুলো করে ফেলতে পারতো, কেমনে মাথার মধ্যে কেমনে করতে জানি না, ঠিক আছে, সেজন্য ওনাকে বলা হয়তো কি হিউম্যান কম্পিউটার। তো এগুলো গড গিফটেড ছাড়া কি কখনো কি সম্ভব না, বুঝে গেছে? তো তাহলে উনি একটা নির্দ্বিধায় দক্ষ মানুষ, কারণ বাইনারি ম্যাথ বলো বা এই ম্যাথ উনি তো মাথায় করে ফেলতে পারতেছে। তোমাকে যদি একটা বড় বাইনারি ম্যাথ ঘুরাই দিই, তুমি ক্যালকুলেটর ছাড়া মাথায় করতে পারবা না, ঠিক আছে, পারবা না। তাইলে দক্ষ মানুষের কি, আর এই জায়গায় দক্ষ মানুষের প্রয়োজন তেমন নাই, কারণ অনেক বড় বড় প্রোগ্রাম আমরা এরকম সংকেতের মাধ্যমে কি করে ফেলতে পারতেছি, শেষ করে ফেলতে পারতেছি, ঠিক আছে, সেজন্য দক্ষ মানুষের প্রয়োজন নেই, এটা একটা সুবিধা। ডিবাগিং করা সহজ। আচ্ছা, বাগ আর ডিবাগ গত ক্লাসে বলছিলাম, বাগ কি আর ডিবাগ কি দেখি বলেন। বাগ কি আর ডিবাগ কি বুঝি নেই? তারপর বাসায় যে পড়েন নাই, এটা হচ্ছে তার প্রমাণ। বাগ প্রোগ্রাম করতে গেলে আমাদের কি হবে, বিভিন্ন ভুল ত্রুটি হবে কি হবে না? প্রোগ্রাম করতে গেলে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি হবে না? এই ভুল ত্রুটি গুলোকে আমরা বলতেছি বাগ, আর ভুল ত্রুটি সংশোধন করাকে আমরা কি বলতেছি, ডিবাগ বলতেছি। তাহলে এখন আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে ভুল ত্রুটি গুলো হবে প্রোগ্রামিং করতে যাই, ওই ভুল ত্রুটি গুলোকে সংশোধন করার ক্ষেত্রে কি করার ক্ষেত্রে, সংশোধন করার ক্ষেত্রে ডিবাগিং করা কি হবে, সহজ হবে,
তাই এটা একটা সুবিধা নাকি অসুবিধা? এটা একটা সুবিধা না? তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা আসলে যে 4টা পয়েন্ট বলছে, এই 4টা পয়েন্ট তুলে দিতে পারলে হয়ে যাবে, কি নাম্বার পেয়ে যাবেন। বুঝে গেছে? বুঝে গেছে? আচ্ছা, বুঝে গেছে। এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা নিয়ে আলোচনা করছি। এখন অবশ্যই সুবিধা থাকলে কি থাকবে? অসুবিধা থাকবে। যেমন ব্যাটেল চলতেছে আইফোন আর কিসের মধ্যে? স্যামসাং এর মধ্যে। তো অ্যাপলের কি, আইফোনের কি সুবিধা দিয়ে মানুষ বড়াই চলতেছে, তো অসুবিধাটা স্যামসাং কি করবে? এর তো সুবিধাগুলোকে সাইডে রাখবে, তোমার সুবিধা আমার লাগবে না, তোমার কি কি অসুবিধা আছে ওগুলা কি বাইর করো। তাহলে সুবিধা থাকলে কি প্রত্যেকটা জিনিসের কি আছে, সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এখন বুঝি নেই, ঠিক আছে, হ্যাঁ। তো এখন কি অসুবিধা ঠিক সেম, স্যামসাং এরও কি আছে, অসুবিধা আছে, সুবিধা তো হ্যাঁ আইফোন এগুলো কে বাইর করবে? আইফোন বাইর করবে। তাহলে সুবিধা অসুবিধা দুনো দিকে আছে। ঠিক তেমনি এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা নিয়ে আমরা আলোচনা করছি, এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কি অসুবিধা নিয়ে আলোচনা করব। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর অসুবিধা হলো এর মেমোরি বেশি। এর কি, এর মেমোরি বেশি হলে কি লাগে? জায়গা বেশি লাগে। জায়গা বেশি থাকলে সেটা সুবিধা নাকি অসুবিধা? হ্যাঁ, সুবিধা। জায়গা বেশি থাকলে বলি নেই, জায়গা বেশি লাগে বলছি। যেমন আপনাদের এক একটা ক্লাস 4K তে কি হয়, শুট হয়, রেকর্ড হয় কত কেতে? 4K তে। তো 4K তে এক একটা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে যায়, গিয়ে ওগুলাকে আবার কি করা লাগে? এডিট করা লাগে। এডিট করে কি করতে হয়? আপলোড দিতে হয়। যখন এডিট করে দেখি আপনাদের প্রতিটা ক্লাসের সাইজ কত হয়, কোনো আইডিয়া আছে? হ্যাঁ, 15 জিবি। এ বলছে 15 জিবি, আপনি বলেন। হ্যাঁ, 10 জিবি। হ্যাঁ, 17 কেজি। আপনাদের প্রায় যেগুলো 1 ঘন্টার উপরে যায় গিয়ে ক্লাস, হ্যাঁ ওগুলা আমি দেখি কতটুকু জায়গা খাইছে। 30 জিবি, 28 জিবি, 25 জিবি, এইভাবে করে কি খাই, জায়গা খাই। না, এটা তো র, ওইটা তো ইয়া করে কম্পোজ করে ফেলে, ফাইলটাকে কি করে ফেলে, কম্পোজ করে ফেলে, কোয়ালিটি মেনটেন করে। হ্যাঁ এগুলা না না, ওগুলো আরো হাই রেজুলেশনের না, ওগুলাকে কম্পোজ করে ফেলে, মানে বেশি কি থেকে, বেশি মেমোরি থেকে ওটাকে ছোট করে ফেলে, বড় থেকে ছোট করে ফেলে। আমার তো বাজে অত সেটআপ টেটআপ নাই, আমি যেরকম ক্লাসটা রেডি করে এডিট করে কি করে দিই, আপলোড করে দিই। কোথায়? ইউটিউবে আপলোড করে দিই, প্রাইভেট ভিডিও যদিও। ঠিক আছে। তো এখন তো প্রায় দেখি, আমি মাঝে মাঝে দেখি কত জিবি জায়গা খাইছে, প্রায় 25 জিবি, 27 জিবি, 30 জিবি কি এরকম জায়গা খাই। তো এই এই জায়গাটা একটা ক্লাসেই নিয়ে যাচ্ছে কি, তাহলে আমার কাজ কি হবে? তাড়াতাড়ি ক্লাসটা ডিলিট করে দেওয়া না? হ্যাঁ, হ্যাঁ নাকি না? নাহলে তো আমার জায়গা অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডিলিট করে দিই, এগুলা ইউটিউবে থাকে। তো ইউটিউবে ইয়া ক্লাস মানে কোয়ালিটি ড্যামেজ হয় না, কোয়ালিটি ড্যামেজ হয় না, তাই তো ইয়াতে থাকে। কোথায় থাকে? ইউটিউবে, ওইখান থেকে দেখি আবার মাঝে মাঝে। তো এখন ওই মোবাইল থেকে মানে ডিভাইস থেকে কি করে ফেলি, ডিলিট করে ফেলি। তো এত তাহলে জায়গা বেশি খাচ্ছে, তাহলে এটা আমার সুবিধা নাকি অসুবিধা? অসুবিধা। এটা কি আমার অসুবিধা। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মেমোরি কি বেশি, তাহলে এটা আমার 1 নম্বর অসুবিধা। এবার 2 নম্বর আসেন, কম্পিউটার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আচ্ছা, কম্পিউটার গঠন সম্পর্কে কে ধারণা দেয়? কম্পিউটার গঠন সম্পর্কে ধারণা কে দেয়? মেশিন ল্যাঙ্গুয়েজ। কেন মেশিন ল্যাঙ্গুয়েজ ধারণা দেয়? কারণ পুরাটাই বাইনারি, 0 এবং 1 নিয়ে গঠিত। কম্পিউটার 0 আর 1 ছাড়া কাউকে চেনে না, আমাকেও চেনে না, আপনাকেও চেনে না, কাউকে চেনে না। হ্যাঁ, শুধু 0 এবং 1 কে চেনে। তাহলে শুধুমাত্র 0 এবং 1 সম্পর্কে, যে 1 নিয়ে যে প্রোগ্রামগুলো গঠিত হয় ওগুলো হচ্ছে আমার কি প্রোগ্রাম? মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম ছাড়া কম্পিউটার তো আর কোনো কিছু নিয়ে কি দেয় না, ধারণা দেয় না। তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে, কম্পিউটারের গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না, এটা কে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতেছে। ঠিক আছে না? ঠিক নেই? কম্পিউটার বর্তন, 3 নম্বর, কম্পিউটার বর্তনের ভুল ত্রুটি সংশোধন করা যায় না। আচ্ছা, ডিবাগিং করা সহজ বলছি। ঠিক আছে, কি বলছিলাম? ডিবাগিং, ভুল ত্রুটি সংশোধন করা যায় কিসে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে।
কিন্তু যেগুলো সার্কিটের মধ্যে আছে, বর্তনী মানে কি, কম্পিউটারের যে বর্তনীগুলো আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে গঠিত, ওগুলা আমরা সংশোধন করতে পারি না। তাই এটা একটা কি অসুবিধা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা বড় অসুবিধা। সেটা হচ্ছে কি, কম্পিউটার বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করা যায় না। কিসের সংশোধন করা যাচ্ছে না? যে সার্কিটের, বর্তনীর সার্কিটের। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার, অনুবাদ করতে হয় তাই দেরিতে কাজ করে। মাথায় রাখবেন, মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোকে কি করতে হয়? অনুবাদ করতে হয়, অর্থাৎ ট্রান্সলেট করতে হয়। ঠিক আছে। তো ঠিক তেমনি এখানে যেহেতু নেমোনিক সংখ্যা দ্বারা কি গঠিত হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, তাই এটা কি করা লাগবে? আমার অনুবাদ করা লাগবে। কি করা লাগবে? অনুবাদ করা লাগবে। তাই অনুবাদ যখন করব, অর্থাৎ ট্রান্সলেট যখন করব, তখন কি করতে হবে? অনুবাদ করতে হয়। তখন আমার সময় একটু বেশি লাগবে না? তাই দেরিতে কাজ করে, অর্থাৎ প্রোগ্রামটা রান করে একটু কি লেটে। আচ্ছা, প্রোগ্রাম রান করা মানে কি? প্রোগ্রাম রান করা মানে কি? হ্যাঁ, প্রোগ্রাম রান মানে দৌড়াবে। আচ্ছা, তোমাদেরকে প্রোগ্রাম রান করার জিনিসটা একটু বুঝাই। প্রোগ্রাম রান করা মানে কি? প্রোগ্রাম রান করা মানে কি? রান করা মানে হচ্ছে, আচ্ছা আগে আমাকে বলো তো প্রোগ্রামের কাজ কি? প্রোগ্রামের কাজ কি? কি উদ্দেশ্য নিয়ে আমরা প্রোগ্রামিং করব? আমি বলি, প্রোগ্রামিং করতে গেলে আমাদের প্রোগ্রামিং করবো সাধারণত কি, যেগুলো সমস্যা সমাধানের জন্য না, বড় বড় সমস্যা সমাধানের জন্য, যেগুলো আমরা জানি না বা সাধারণভাবে করতে পারি না, যেসব ম্যাথ আমরা সাধারণভাবে সলভ করতে পারি না, ওগুলো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কি করে থাকি। যেমন তোমাদের যে ক্যালকুলেটর গুলো আছে 991 ES প্লাস, এখানে কি, এখানে প্রোগ্রামের সংখ্যা বেশি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইনক্লুড করে দেওয়া আছে, যার কারণে তোমরা সহজে কি করে ফেলতে পারতেছো, হ্যাঁ, ম্যাথ করে ফেলতে পারতেছো। তাহলে দেখো তো, প্রোগ্রাম রান, তাহলে প্রোগ্রামের কাজ হচ্ছে যে আমার কি করা? সমস্যা সমাধান করা। তো প্রোগ্রাম রান বলতে বোঝায় তুমি একটা প্রোগ্রাম রেডি করলা কোন একটা উদ্দেশ্যের জন্য। কি উদ্দেশ্য? সমস্যাটা সমাধান করবা। ওই সমস্যাটা সমাধান করার জন্য কম্পিউটারের নির্দিষ্ট নিয়মে কি করবা? প্রোগ্রামটা কি ইনপুট দেবা। তো ইনপুট দেওয়ার পরে আউটপুট দেখাইতে হবে না? হ্যাঁ, অবশ্যই দেখাইতে হবে। যেমন তোমাদের ক্লাসে মনে করো 200 জন স্টুডেন্ট আছে, কয়জন? 200 জন স্টুডেন্টের মধ্যে কার বয়স সবচেয়ে বেশি? এটাও একটা হইতে পারে। বা আরো তোমাদের এখনো তো ভোটার কার্ড হয়নি, ভোটার কার্ড হয়েছে? ভোটার কার্ড কখন হবে বা ভোটার কার্ড হয় নাই, এগুলা নিয়েও কি আছে? প্রোগ্রামিং আছে। তো এগুলা সলভ করার জন্য আমার কি লাগবে? এগুলা সলভ করার জন্য আমার কি লাগবে? প্রোগ্রামিং করা লাগবে। তো কারণ এগুলা প্রোগ্রাম আলাদা আলাদা কি আছে, প্রোগ্রাম আছে। তো এগুলো কম্পিউটারে তুমি প্রোগ্রামটা কি করবা? নির্দিষ্ট নিয়মে কি করবা? সেট করবা। তো এখন তোমার দেখতে হবে যে আমি প্রোগ্রামটা রান করতে, মানে আউটপুট দেখতে পাচ্ছি কিনা। আউটপুট কি দেখতে পাচ্ছি, এই আউটপুটের মানটা হবে রান করার, প্রোগ্রাম রান করার পরে যদি আউটপুট দেখতে পারো, তখন আমরা বলবো কি প্রোগ্রামটা কি ঠিকঠাক ভাবে রান করতেছে। মানে প্রোগ্রামিং রান করা মানে এরকম দৌড়ানো না। বুঝে গেছে? হ্যাঁ, দৌড়ানো, বাট কি আউটপুটটা ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। তোমার উদ্দেশ্য কি? আউটপুট পাওয়া। মানে আউটপুট পাওয়াই হচ্ছে কি তোমার সমস্যা সমাধান। তো আউটপুটটা দেখতে হবে না, ওইটাই হচ্ছে প্রোগ্রাম কি করা, রান করা। তাহলে আমি বুঝাতে পারছি? তাহলে 4 নাম্বার বলছি, এবার আসো 5 নাম্বার। অ্যাসেম্বলি ভাষাও যন্ত্র নির্ভর ভাষা, তাই এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাইলে এটাও মেশিন ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধার মতো। মেশিন ল্যাঙ্গুয়েজের কি একটা অসুবিধার মতো, যে অ্যাসেম্বলি ভাষাও যন্ত্র নির্ভর ভাষা। কি নির্ভর? যন্ত্র নির্ভর ভাষা, তাই এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম, তুমি যে কম্পিউটারের জন্য প্রোগ্রাম কি করছো, নির্মাণ করছো, ওইটা ওই কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটারে কি করতে পারবে না, অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবে না, অন্য কোনো কম্পিউটারে কি ব্যবহার করতে পারবে না। এটা এগুলো চলে গেল আমার অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধা। পরীক্ষায় আসলে লিখতে পারবে, অনুধাবনমূলক প্রশ্ন আসলে কিন্তু অবশ্যই আসবে। এগুলা এই ধরনের প্রশ্নগুলো কোথায় আসে?
অনুধাবনমূলক প্রশ্নে আসে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধা কি আমরা আলোচনা করছি। এবার আসেন, তাহলে কি বলছিলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে যা যা বলছিলাম পরীক্ষা আসলে লিখতে পারবে? কথা বলেন না, লিখতে পারবে? আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রামিং কয় প্রকার বলছি? 5 প্রকার। প্রথমটা কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়টা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। 3 নাম্বারটা কি ছিল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, কারণ এই দুইটা ভাষা যন্ত্র নির্ভর ভাষা বলে। কি নির্ভর? যন্ত্র নির্ভর। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি আস্তে আস্তে কি আপগ্রেডেড হচ্ছে, আর আস্তে আস্তে কি হচ্ছে সুবিধা সমূহের পাল্লা কি হচ্ছে বেশি হচ্ছে, অসুবিধার পাল্লা কি হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখেন, বুক নাম্বার 5 এর 7 নাম্বার পেজ। ইংরেজি ভাষার মতো উচ্চ স্তরের ভাষাকে ব্যবহার করে যখন প্রোগ্রামিং করা হয় তখন তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলা হয়। ঠিক আছে, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলতেছি? যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইংরেজি ভাষাকে কি করতেছে? ব্যবহার করতেছে। ইংরেজি ভাষাকে ব্যবহার করতেছে, তাকে আমরা কি বলতেছি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। কত জেনারেশন? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আসবে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি কি দাও বৈশিষ্ট্য লিখো অথবা সুবিধা সমূহ লিখো। বৈশিষ্ট্য লিখো অথবা কি? 1 নম্বরে ইংরেজি ভাষার মতো উচ্চ স্তরের ভাষা নিয়ে গঠিত। এটা সুবিধা নাকি অসুবিধা? সুবিধা। ইংরেজি ভাষার মতো উচ্চ স্তরের ভাষা নিয়ে গঠিত। দক্ষ মানুষের প্রয়োজন নাই, কারণ যে কেউ কি ইংরেজি ভাষা বুঝে, আর ইংরেজি ভাষা বুঝে বলে কি নিজে নিজে করে ফেলতে পারতেছে। এখন বলো সবাই কোথায় বুঝে স্যার? ইংরেজি ভাষা তো সবাই বুঝে না। ঠিক আছে, কিন্তু যারা দেখবা ইংরেজি ভাষায় বুঝে না, তেমন ইংলিশে তেমন পড়ালেখাও করে নাই, ঠিক আছে, কিন্তু মোবাইল চালায় না, মোবাইলের লেখাগুলো ইংলিশ না, ওগুলো আবার বুঝে না। ঠিক আছে, পড়ালেখার জন্য ইংলিশ আর এমনি কাজের জন্য ইংলিশ পার্থক্য আছে, ইউজের জন্য ইংলিশ পার্থক্য আছে। বুঝে গেছে? তাহলে এখানে কোনটা বোঝানো হয়েছে? ইংলিশকে ইউজ করার জন্য ইংলিশ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে কি বলছিলাম? ইংরেজি ভাষার মতো উচ্চ স্তরের ভাষা নিয়ে গঠিত। 2 নাম্বার দক্ষ মানুষের প্রয়োজন নেই, নেই, দরকার নেই। 3 নাম্বার প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। যত কাজ ছোট হবে তত আমাদের জন্য কি? হ্যাঁ, আর তোমাদের ভাষা মতে যত ক্লাস তাড়াতাড়ি মানে শেষ হবে তত ক্লাস ভালো, মানে তাড়াতাড়ি ছুটি পেলে কি ভালো, হ্যাঁ কিনা? তাহলে 3 নাম্বার কি? প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। 4 নাম্বার ডিবাগিং করা সহজ। তুমি প্রোগ্রামিং করতে গেছে, এখানে ভুল ত্রুটি হবে, তুমি যত বড় মানুষ হবে হোক, ঠিক আছে, ভুল ত্রুটি ছাড়া মানুষ নেই, আছে ভুল ত্রুটি ছাড়া মানুষ নেই। তো ভুল ত্রুটি গুলা কি করা লাগে? সংশোধন করা লাগে। কি করা লাগে? সংশোধন করা লাগে। এই যে সংশোধন করতেছে, অর্থাৎ ডিবাগিং করা কি হচ্ছে? সহজ হচ্ছে। 4টা পয়েন্ট বুঝে গেছে। 5 নাম্বার অনুবাদ করতে হয় তাই দেরিতে কাজ করে। অনুবাদ করতে হয় তাই কি? সব সময় মনে রাখবা, মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোকে কি করতে হবে? অনুবাদ করতে হবে, অর্থাৎ ট্রান্সলেট করতে হবে। কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, আর কোনো কিছুই বোঝে না। আর যদি অনুবাদ করতে হয় তাহলে কাজটা কি লেন্দি হয়ে যাবে, কি লেন্দি হয়ে গেলে দেরিতে কাজ করে। 6 নাম্বার এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এটার মানে কি? আমি তোমাদেরকে আরেকটু সহজ ভাবে বুঝাই। মনে করো কিছু কিছু পিসি আছে, যে ওই পিসিতে যে গেমগুলো ডেভেলপ করা আছে ওই গেমগুলো শুধু ওই পিসি ছাড়া আর কোনো পিসিতে খেলা যায় না। এগুলো আগেকার দিনের কম্পিউটার গুলাতে হয়ে থাকে। নতুন মডেলের বা আপগ্রেডেড কম্পিউটারে এই অসুবিধা নেই। ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলছি। মানে হচ্ছে যে আগেকার দিনে এমন কম্পিউটার আছে যেগুলা ওই কম্পিউটারের জন্য নির্মিত গেম শুধু ওই কম্পিউটারে খেলা যাবে, আর কোনো কম্পিউটারে কি করা যাবে না। এটা কি? এটা সুবিধা নাকি অসুবিধা? কেন অসুবিধা? কারণ ওই গেমটা শুধুমাত্র ওই কম্পিউটারে খেলা যাবে, আর অন্য কোনো কম্পিউটারে কি খেলা যাবে না।
আচ্ছা মনে করো বন্ধু আছে 20 জন, কম্পিউটার আছে একজন, একজন না খেলতেছে আর বাকি 19 জন মন খারাপ করবে না? হ্যাঁ, স্বাভাবিক না এটা? আচ্ছা, ঠিক তেমনি ঠিক তেমনি যদি বলি, আর ঠিক তেমনি যদি বলি ওই বর্তমান সময়ে যে পিসি গুলো আছে, গেমিং পিসি যেগুলো আছে, একটার জন্য নির্মিত প্রোগ্রামিং গেম অন্য যে কোনো কম্পিউটারে কি খেলা যায়, এগুলো হচ্ছে আপগ্রেডেড আগেকার দিন থেকে। তো এই আপডেটেড হচ্ছে, আরো সহজ ভাবে বলতে পারি, যেমন ফেসবুকের কথা চিন্তা করো তোমরা, বা হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করো, বা ইনস্টার কথা চিন্তা, একটা আইডি দিয়ে পৃথিবীর যে কোনো কম্পিউটার বা যে কোনো ইয়া থেকে কি চালানো যায়, যায় কি যায় না? যায় না? যায়। তাহলে এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়, এটা আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা নাকি অসুবিধা? বলেন। সুবিধা, অবশ্যই সুবিধা। কারণ কি, অন্যটা থেকে রান করতে পারতেছে। আচ্ছা, 7 নাম্বার, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ এমসিকিউতে আসবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ। কিছু উদাহরণ, এগুলো একটু মাথায় রাখবা। বেসিক, কবল, অ্যালগল, সি, এগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি উদাহরণ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি উদাহরণ, পরীক্ষায় এমসিকিউতে কি আসবে, কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এমসিকিউতে এগুলা অপশনে থাকবে, লিখতে হবে। ঠিক আছে, এ পারবে? শিওর? হ্যাঁ, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কি কথাবার্তা বলছি। এবার আসেন আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেল থেকেও কি করছে, আরো সুবিধা বাড়াইছে। যেমন মনে করো আমার এটাতে কি ক্যামেরায় শুট হচ্ছে কি 4K 60 FPS এ, ঠিক আছে। এরপরে আপডেটেড মোবাইল যেটা কিনবো, ঠিক আছে, 5K এর সাধারণত 4K থাকে, তবে FPS টা বাড়ে। এখন যেটা 60 FPS সেটা হয়ে যাবে 128 FPS, ওইটা বাড়বে, রেজুলেশনটা এদিক সেদিক হবে, আরো ফিচার কি হবে, অ্যাড হবে। হ্যাঁ, তাহলে আপগ্রেডেড না? তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইখানে কি এবার ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হবে, আরো কি হবে, আপগ্রেডেড হবে, হবে কি হবে না? তাহলে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা কি বলা হয়েছে দেখাও, এটি অতি উচ্চতর বা ভেরি হাই লেভেল ভাষা, কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ ইয়ার অথবা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। বিস্তারিতভাবে প্রক্রিয়াকরণের বর্ণনা দিতে হয় না বলে চতুর্থ প্রজন্মের ভাষাকে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। ফোর্থ জেনারেশন। আচ্ছা, মনে করো বাসায় তোমরা এমন, এখন বর্তমানে বাসায় বাইরে বেশিক্ষণ বাইরে বেশিক্ষণ থাকলে বা বন্ধু বান্ধবদের সাথে এদিক সেদিক গেলে বাসায় কৈফিয়ত দিতে হয় না? তখন তোমাদের কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, নাকি ভালো লাগে? ভালো লাগে না। ঠিক তেমনি 4GL এ এমন কিছু কাজ করা আছে যেগুলোর জন্য কোনো কৈফিয়ত দিতে হয় না, কৈফিয়ত কি দিতে হয় না, সেজন্য এগুলাকে বলা হয় নন প্রসিডিউরাল ভাষা। ঠিক আছে, বুঝতে পারছি? কয়েকটি ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের ভাষা হলো, এগুলো মুখস্থ করে ফেলবা ডাইরেক্ট এখন যেগুলো লিখতেছি, SQL, নোমাড, RPGI, ফোকাস, ইন্টেলেক্ট, BPM, এগুলো ডাইরেক্ট মুখস্থ করা লাগবে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলা কি
এই ল্যাঙ্গুয়েজ কোনগুলো আরো খুবই বেশি ইউজ হয়? পাইথন, নাম শুনছো না পাইথনের? পাইথন, পার্ল, রুবি, এগুলো কি এমসিকিউর জন্য কি ভালোভাবে মুখস্থ করে ফেলবে। সাধারণত খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন এমসিকিউর জন্য এই পার্টগুলো কি বেশি আসে। আমি বুঝাইতে পারছি? তাহলে 4GL ক্লিয়ার? হ্যাঁ, 4GL মানে হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাই লেভেলকে আরো মডিফাই করছে, ঠিক আছে, সেজন্যই তো ভেরি হাই লেভেল আসছে। এবার ভেরি হাই লেভেলকে আরো মডিফাই করলে তখন সেটা হয়ে যাবে কি ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটার উপরে আর মডিফাই হবে না, এখন অবস্থায় হবে না, বিগত 20, 30, 50 বছরে হবে বলে মনে হয় না, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় যে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ অথবা কি 5GL, অথবা এর একটা নাম আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়েছে দেখেন, ফিফথ জেনারেশন প্রোগ্রামের ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে কি ব্যবহারের চেষ্টা চলছে। বর্তমানে এই প্রচেষ্টা অনেক দূর এগিয়েছে, এখন এটা ভালোভাবে আসে নাই। তোমরা 4G করো না নেট, হ্যাঁ, সামনে 5G আসবে। 5G আসে গেছে, সব জায়গায় আসে নাই, সব ফিচার আসে নাই, কিছু কিছু জিনিস আসছে, ঠিক আছে। তো এখন এগুলা আরো কাজ চলতেছে, বর্তমানে কাজ চলতেছে। 5G পুরাটা এখনো ভালোভাবে আসে নাই, কাজ কি চলমান। তো এখন কি বলা হয়েছে দেখেন, ফিফথ জেনারেশন প্রোগ্রামের ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা চলছে। বর্তমানে এই প্রচেষ্টা অনেক দূর কি এগিয়েছে এবং এগুচ্ছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটি হলো মানুষের ভাষা। মানুষের ভাষা কি কি দেখি বলো তো? বাংলা, ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, হ্যাঁ, আর আরো অনেকগুলো আছে। পৃথিবীতে ভাষা কয়টা আছে? হাজার হাজার ভাষা আছে না? অনেকগুলো ভাষা আছে, সবগুলাই কি এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে, যেগুলো স্বীকৃত ভাষা। কি ভাষা? স্বীকৃত। আচ্ছা, সব ভাষা বলতেছি, আমাদের যদি কোনো কোড ল্যাঙ্গুয়েজ থাকে, হ্যাঁ, করে কথা বললাম, এগুলো কি কোনো স্বীকৃত ভাষা? এরকম তো কি কোনো ভাষা নেই। তো এরকম যে কোনো ভাষা নেই, এগুলো তো আবার ইনক্লুড থাকবে না। মানে হচ্ছে যেগুলো স্বীকৃত, যেগুলো কি স্বীকৃত ভাষা, ওগুলো সব কি থাকবে? ইনক্লুডেড থাকবে। তাহলে এবং একটা হচ্ছে কি মানুষের ভাষা, এবং অন্যটা হলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করে, ঠিক আছে। এবার 5GL এর জন্য যে ভাষাগুলো ব্যবহার করা হয়, 5GL এর যে ভাষাগুলো ব্যবহার করা হয়, দেখো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 5GL এর যে ভাষাগুলো ব্যবহার করা হয়, নাম শুনছেন আমরা সবাই? ChatGPT, এটা হচ্ছে 5th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। কারো মন খারাপ থাকলে ChatGPT তে যাই জিজ্ঞাসা করবে, এই তোর নাম কি, এরকম করে ওর সাথে কথা বলতে পারবে, কেমন আছো তুমি, ভালো আছো, ও কিন্তু সুন্দর সুন্দর কি দিয়ে দেবে, রিপ্লাই দিয়ে দেবে। তাহলে 5GL এর আমার ChatGPT হচ্ছে একটা ভাষা, আরেকটা হচ্ছে মার্কারি, আরেকটা হচ্ছে কি মার্কারি, মার্কারি, আরেকটা হচ্ছে প্রলোক, আরেকটা হচ্ছে কি প্রলোক। স্যার এই অংশগুলো থেকে এমসিকিউতে বেশি বেশি আসবে, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি কি বলছি? বেসিক, কবল, অ্যালগল, সি। বেসিক, কবল, অ্যালগল, সি এগুলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা। ফোর্থ জেনারেশনের কি পাইথন, পার্ল, রুবি, তারপর এসকিউএল, নোমাড, আরপিজি, ট্রিপল আই, ফোকাস, ইন্টালেক্ট, বিপিএম, এগুলো হচ্ছে কি 4GL এর ভাষা। 5GL এ কি ChatGPT, মার্কারি, প্রলোগ, এগুলো হচ্ছে কি ChatGPT মানে হচ্ছে ফিফথ জেনারেশনের ভাষা। এই 5GL কে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর 4GL কে বলা হয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু আসবে এমসিকিউ তে, অনেকগুলো এমসিকিউ বলে ফেলছি আজকের ক্লাস থেকে। আজকের ক্লাসটাও অর্থাৎ ক্লাস নাম্বার আমাদের লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 2টাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রামিং এর বেসিক ডেভেলপমেন্ট করার জন্য, আর সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন উত্তর করার জন্য, ঠিক আছে। গ এবং ঘ এর পড়াশোনা আরো 2-3 ক্লাস পরে শুরু হবে আমাদের, ঠিক আছে, মেইন টপিকে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায় খ নাম্বারে, মেশিন ভাষা যন্ত্র উপযোগী হলেও মানুষ উপযোগী নয়, ব্যাখ্যা করো। এটা কেমনে লিখবে দেখি, তুমি বলো। হ্যালো,
হ্যালো স্যার বলেন। মেশিন ভাষা, মেশিন ভাষা যন্ত্র উপযোগী হলেও মানুষ উপযোগী নয়। কম্পিউটার একটা যন্ত্র, এখানে যন্ত্র বলতে কম্পিউটার। দেখি বুঝান। তারপর এটা হচ্ছে যে খ নাম্বার প্রশ্নে আসবে। কয় নাম্বার প্রশ্নে? খ নাম্বারে বলবে যে কি মেশিন ভাষা যন্ত্র উপযোগী ভাষা হলেও মানুষ উপযোগী ভাষা নয়। কিন্তু মানুষ উপযোগী ভাষা মানে মানুষের যেগুলো বোঝে, আর যন্ত্র মেশিন ভাষা কি যন্ত্র উপযোগী ভাষা। তাহলে এটা আনসার করতে হবে মেশিন ভাষার যেটা সুবিধা অসুবিধা পড়ছে, মেশিন ভাষার প্রথম ক্লাসে সুবিধা অসুবিধা মেশিন ভাষার এটা গুছাই লিখে দিলে আনসার হয়ে যাবে। কি এক লাইন লিখলে তো হবে না, এটা সুন্দর করে কি, ঠিক আছে, মানে কি এটাকে সুন্দর করে গুছাই কি লিখতে হবে, আনসার করতে হবে যে মেশিন ভাষার সুবিধা অসুবিধা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসেন তাহলে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেল ভাষা বলা হয়। এই দুটি ভাষাকে লো লেভেল ভাষা বলার কারণ হলো এগুলো কম্পিউটারের ভাষা 0 বা 1 কিংবা এর কাছাকাছি। অন্যদিকে উচ্চতর বা হাই লেভেলের ভাষা মানুষের ভাষা, যেমন হাই লেভেল ভাষা কোনগুলা? ইংরেজি, ইংরেজি কাছাকাছি, হ্যাঁ ইংরেজির কাছাকাছি। মোটামুটি যেগুলো পড়াইছে এগুলো একটু রিমাইন্ড করেন তো, আজকের ক্লাসে বোঝা গেছে নাকি? বোঝা যায়নি যা যা পড়াইছি? বুঝা গেছে? আরেকটা টপিক আজকে, টপিকটাতে ঢুকবো নাকি রেখে দেবো? আজকে কি এতটুকু থাকবে নাকি আরো পড়াবো? হ্যাঁ এতটুকু থাকবে। আচ্ছা এতটুকু রাখি, তাহলে আমরা কতটুকু পড়ছি? পেজ নাম্বার 4 থেকে পেজ নাম্বার 5, পেজ নাম্বার 4 থেকে পেজ নাম্বার 5, আজকের ক্লাসটা এতটুকু। তাহলে কি কি করছি একটু সামারি করি। আজকে অর্থাৎ লেকচার নাম্বার 2 এ, লেকচার নাম্বার 2 তে কি কি পড়ছি দেখি বলেন। প্রথমে শুরু করছি কি দিয়ে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইন ডিটেইলস। তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপর কি 5GL, 5 জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাইলে আমাদের কত নাম্বার পেজ পর্যন্ত পড়ছি? বুক 1 পেজ কত থেকে কত? 4 to 9। ঠিক আছে, বুঝে গেছে স্যার? তাহলে আজকে আমাদের 1 নাম্বার ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে এই জিনিসগুলো পড়ছিলাম। আজকে লেকচার নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাসে এই জিনিসগুলো পড়ছি, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা কি এগুলা বলতে কি বোঝায় ইন ডিটেইলস, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 5 জেনারেশন ল্যাঙ্গুয়েজ সবগুলো পড়ছি। আচ্ছা তাহলে এর সাথে সাথে আমরা বলতে পারি প্রোগ্রামিং এর প্রকারভেদ, প্রকারভেদ সব শেষ করা গেল।
আজকের ক্লাস নিয়ে। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে প্রোগ্রামিং এর সব প্রকারভেদ শেষ করা গেল। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর আরেকটা ক্লাস বাকি থাকবে আমাদের, বেসিক ক্লাস আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি নেক্সট ক্লাসে পড়বো, অর্থাৎ ক্লাস নাম্বার 3, সেটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার। অনুবাদক সফটওয়্যার অর্থাৎ ট্রান্সলেটিং সফটওয়্যার, এটা পড়বো। তারপর এটা পরে আমরা প্রোগ্রাম তৈরির ধাপ এটা শেষ করব এরপরের ক্লাসে। এরপর থেকে আমাদের মূল ক্লাস, অর্থাৎ সি প্রোগ্রামিং এর মূল ক্লাস, ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি কোড, এই এই অংশে ঢুকে যাব, যেখান থেকে আমাদের সিকিউ এর গ এবং ঘ নাম্বার আসবে। বুঝে গেছে? বুঝে গেছে স্যার? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।